আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। আপনি কি মনে করেন ইন্ডিভিজুয়ালি আপনি কষ্ট পেয়েছেন? খানিকক্ষণ আগে না কষ্ট পেয়েছেন, কিন্তু সরকার কি তাহলে সফল বিরোধী স্বরকে দমন করতে? যেমন একইভাবে সরফর নয়, বিরোধী সরফর নয়, তাহলে একটা সম্পূর্ণ আগা পাঁচতলা পচিয়ে দিতে পারার ক্ষেত্রে সফল। আবার যাই আমার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতকারের কাছে, মগজে কারফিউ। অন্য পোশাকে কলার খোসাকে দেখলে সাবধান, রেখো হে ব্যবধান, অনেক দিন আগে বলেছিলেন এবং এই শব্দটা বলেছিলেন। মগজে কারফিউ, নিষেধে বেরোনো, ভাবনা নিয়ে একা রাস্তা পেরোনো। মগজে কারফিউটা করে ফেলতে পেরেছেন। সেটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়, তামান্না, ছোট্ট তামান্না, তার হত্যার পর সেখানে যে জনসমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেখানে দাঁড়িয়ে একটি শব্দ ব্যবহার করলেন, একটি শব্দবন্ধ, বহুল প্রচলিত বাঙালি স্ল্যাং, সেটা স্ল্যাংই ব্যবহার করলেন ঐতিহাসিকভাবে, এবং কারোর নাম করলেন না, একজন সেটা নিজের গায়ে মাখলেন, যে রিলেট করলেন। আপনি যিনি নিজেই অন্য লোককে বলে থাকেন, তার ভিডিও আছে, আরও অনেক কিছু বলেন, লিখিতভাবে বলেন আর কি। আপনার প্রশ্নটা কি? আপনি কিভাবে দেখেন মীনাক্ষী মুখার্জির এই? না বললে ভালো করতো, হ্যাঁ, তবে বলে যে খুব একটা মানে বিরাট রাজনৈতিক ভুল হয়ে গেছে আমি এটা মনে করি না। হ্যাঁ, মানে আপনি কি সমর্থন করেন না করেন না? একদম পরিষ্কার না, জনসভায় ওর মতো উচ্চতা, মানে উচ্চতার নেত্রী, তার না বললেও চলে। এটা কি খুব বিরাট মানে বলে ফেলেছেন বলে বিরাট একটা রাজনৈতিক ভুল হয়ে গেছে, সেটা আমি মনে। এটা কি ভয়েস অফ পিপল হয়ে যাচ্ছে আস্তে আস্তে? যদি ভয়েস অফ পিপল হয় তাহলে ভয়েস মানে পিপল সেটাকে তুলে নেবে। আজকে যদি পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমার অগ্রজ অভিনেতা তাপস পাল বলতে পারেন ঘরের মধ্যে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, তাতে যদি ওই হারে হাততালি পড়তে পারে, তাহলে কে বেশি দোষী? যারা হাততালি দিচ্ছে বা যারা সেই পরিস্থিতি তৈরি করছে, নাকি তাপস পাল? ঠিকই। আজকে যদি মীনাক্ষী মুখার্জি তার ক্রোধকে মুহূর্তের জন্য সংবরণ করেছেন, সংবরণ করে উঠতে পারেন ক্রোধকে, এই রাগটা দরকার নেই। রাগছেন না কেন আপনারা? 11-12 সময় তখন একটা একটা সিরিয়াল হতো, আমি তাতে অভিনয় করতাম। সেই সিরিয়ালটায় অনেকে বলতো বাহা, কেউ বলতো, কিন্তু আসলে ইষ্টি কুটুম, বাহার বাবা, একবার বাবা একবার মামা, যাই হোক সেটা গুড়িয়ে গিয়েছে। তো যাই হোক, সেই সিরিয়ালে তোমার পাঠ করতে দেয়নি। এই বানতলায় 3টে বাইক এলো, এসে বললো ও থাকলে এখানে শুরু হবে না, বন্ধ। 11 থেকে 13 আমার কোনো কাজ ছিল না, কেউ আমার সঙ্গে কথাও পর্যন্ত বলতো না, রাস্তায় দেখা হলে ভয়ে। আন্ডারগ্রাউন্ডে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আমার বাবা মাও ছিলেন, ফলত আমাকে ওনাদের বাড়িতে রাখা হতো। স্কুল টুল থেকে যখন এসে বিভিন্ন বাড়িতে চলে যেতে হতো, কারণ সিআরপিএফ খুঁজে বেড়াতো, আর কংগ্রেসিরা নকশালরা বলে দিত ওই বাড়িতে আছে। তো বুদ্ধদেব ভট্টাচার্য ফেরে দুপুরে খেতে বসেছিলেন, পুলিশ এসে দরজায় লাথি মেরে ভেঙে ওনার বাবা মাকে অসম্ভব মেরে। বুদ্ধদেব বাবাকে? হ্যাঁ। মাকেও? হ্যাঁ, আমি তো ঘরের মধ্যে ছিলাম। পুরুষ পুলিশ? হ্যাঁ, আবার তখন মহিলা পুলিশ কোথায়? তখন মহিলা পুলিশ কোথায়? মানে 75-76 মহিলা পুলিশ। বুদ্ধবাবুর মা কেউ? আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারতে মারতে নিচে নিয়ে যায় ভ্যানে তো বুদ্ধবাবুকে। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টাইম, দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টাইমস। অত্যন্ত খারাপ সময়, এবং এই খারাপ সময়ের মধ্যে থেকেই স্বাভাবিকভাবেই ইতিহাস সম্মতভাবেই
সব থেকে ভালো সময়ের সম্ভাবনামুখী দেয়। আমরা ভালোর দিকে তাকিয়ে আছি, আমরা আলোর পথে যাচ্ছি। আমরা কবির সৌরভের ইউটিউব চ্যানেলে আজকে কথা বলবো এই সময়ে বঙ্গ সমাজ, পশ্চিমবাংলার সাংস্কৃতিক সমাজ, রাজনৈতিক সমাজের একজন বিরল ব্যতিক্রম মানুষের সঙ্গে আজকের যে দিনটায় কথা বলছি, 21শে জুলাইয়ের পরবর্তী সময়টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানুষটির সঙ্গে কথা বলা। কারণ আমরা অল্টারনেটিভ মিডিয়া, আমরা ইউটিউব চ্যানেল, এই সময়ে দাঁড়িয়ে আজিজুল হকের মহাপ্রয়াণের পরে সেই খবর কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় সেভাবে উঠে আসেনি। অসংখ্য মানুষ, সারা পৃথিবীর বাঙালি, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ যারা বাংলা রাজনীতির খোঁজ রাখেন, তাদের কাছে আজিজুল হকের মৃত্যু পাহাড়ের মতোই ভারী। এবং 21শে জুলাই তারিখটায় আপনারা দেখেছেন যে শহীদ তর্পণের সময় অসংখ্য অভিনেতা অভিনেত্রী তারা মুখ্যমন্ত্রীর, অসংখ্য না হলেও সংখ্যা গোনা গেলেও তারা মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন। এই সময়টায় দাঁড়িয়ে যিনি বিকল্পের কথা বলেন, বিকল্প মিডিয়ায় দাঁড়িয়ে বিরল ব্যতিক্রম একজন ঋজু মেরুদণ্ডের মানুষ চন্দন সেনের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের আলোচনার মধ্যে অবশ্যই এই সময়ের রাজনীতি থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অবশ্যই থাকবে, বিকল্প রাজনীতির কথা থাকবে, বাম রাজনীতির কথা থাকবে। 21শে জুলাই দিনটিতে দাঁড়িয়ে এই মীনাক্ষী মুখার্জি গুন্ডারাজ খতম করো এই ডাক দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় সেই স্লোগান ছড়িয়ে পড়েছিল এবং সন্ত্রাস মুক্তি ঘটাতে গেলে সন্ত্রাসের ঘরে সন্ত্রাস ঢোকাতে হয়। আমরা আজিজুল হকের এই কথাকে নিয়ে শুরু করব এবং চন্দনদার কথা তো শুরু করবো। চন্দনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জিজ্ঞেস করি যে আজিজুল হকের এই মহাপ্রয়াণ, আমি মহাপ্রয়াণই বললাম, পর্বতের মতো ভারী একটি মৃত্যু, কিভাবে দেখছেন আপনি এই সময়টায় দাঁড়িয়ে? কোথায় আজিজুল হক? কোথায়? সমাজের বৃহত্তর অংশের মানুষের কাছে মেইন স্ট্রিম মিডিয়ায় তো আমরা পাই। আজিজুল হক কোথায়? কোথাও নেই তো, এমনকি গণশক্তিতেও নেই। আচ্ছা, গণশক্তিতে না থাকার কারণ আমি বুঝতে পারি। কারণ আজিজুল হক বলেছিলেন যে আমি এদের বাম বলেই মনে করি না। তো ঠিক আছে, সেখান থেকে কিন্তু তা সত্ত্বেও গতকাল দেখতে পেলাম যে সিপিআইএমের পক্ষ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য নাম, এমন সমস্ত নেতারা তারা এসেছিলেন, বিভিন্ন মানুষ এসেছিলেন, বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ এসেছিলেন। সমস্যা হলো যে আজিজুল হক এমন একজন মানুষ, যে মানুষ আমার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের মানে খুবই ঘনিষ্ঠ যোগাযোগের শুরু হচ্ছে 2008। আচ্ছা, যে সময়টায় উনি বুঝতে পেরেছিলেন, উনি একটা কথা বলতেন যে আমাদের বাপ ঠাকুর দ্বারা যে সমস্ত সাপগুলোকে গর্তে ঢুকিয়ে দিল, দিয়ে আমাদের জন্য চাষাবাদ করার নিশ্চিন্তে নিরাপদে চাষাবাদ করার ব্যবস্থা করল, সেই সাপগুলো আবার গর্ত থেকে বেরিয়ে পড়েছে। ঠিক যে কারণের জন্য আর এক পণ্ডিত, খুবই পণ্ডিত মানুষ, তরুণ মজুমদার, ওই একই সময়ে একেবারে একই ঘরে এবং একই রকমের সমমনস্ক মানুষদের মাঝখানে দাঁড়িয়ে এই আজিজুল হকেরই হাত ধরে উনি বলেছিলেন যে আমার জীবনের একটা অন্যতম অংশ আজকে সম্পূর্ণ হলো। তার কারণ হচ্ছে তরুণ মজুমদার কিন্তু মানে সে 50-52 সাল থেকে গ্রামে ঘুরে বেড়ান। কেবলই তিনি যে ছবি করেছেন তাও না, ছবি ছাড়াও কিন্তু ঘুরে বেরিয়েছেন। হ্যাঁ, তার যাপনের একটা বড় অংশ জুড়ে গ্রাম বাংলা, এবং অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ। অবশ্যই ওনার ছবিগুলো দেখলেই সেগুলো বোঝা যায়। সেরকম ধরনের দুটো মানুষ যখন মুখোমুখি এসে দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে তারা মনে করছেন যে এখন প্রতিরোধ করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ, সেই সময় থেকে আমার আজিজুল হকের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করার সুযোগ হলো। তো আমি আশ্চর্য করেছে আমাকে দাদা যে আমি রবীন্দ্রনাথকে এত ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ কিন্তু আজিজুল হকের মাধ্যমেই পেয়েছে। আচ্ছা, এত বেশি মাত্রায় সাহিত্য পড়া ছিল ভদ্রলোকে অবশ্যই, এবং সঙ্গত কারণেই ওনার দাবি ছিল আর কি
যে মানুষকে কেবলমাত্র ভোটের সংখ্যা হিসেবে দেখুন, ঠিক মানুষকে মানুষ হিসেবে দেখো, এবং মানুষের প্রতিদিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে যাতে তুমি তোমার দাবি দেওয়া আদায় করতে পারো। আমার সৌভাগ্য যে সেরকম একটা ঘটনা আমি দেখেছি যে এই আজিজুল হকের কথা শুনেই তারা কিন্তু লড়ে গিয়েছিল মাত্র 10-12টা ছেলে মেয়ে মিলে। এই মিনাখায় যে সিলিকোসিস আন্দোলন, যার ফলে সরকারকে আজকে সিলিকোসিসের জন্য বাধ্য হতে হয়েছে, যে আইন প্রণয়ন করতে বাধ্য হতে হয়েছে, তাদের কম্পেনসেশন দিতে। এটা কিন্তু হচ্ছে এই ক্রমাগত আজিজুল হকের মানে নেতৃত্ব শব্দটা আমি বলবো না, কারণ আজিজুল হক বিশ্বাস করতেন না। আজিজুল হক অনেকেই বলে থাকেন যে উনি নেতা কবে হলেন। হ্যাঁ, অনেক জায়গায় দেখছিলাম, মানে মিনিস্ট্রি মিডিয়া কিছু পোর্টালে কাকা বামপন্থী নেতা, না না কাকা নেতা। হ্যাঁ, কিন্তু আজিজুল হক কবে নেতা হলেন? আজিজুল হক কিছু ওই খুন খারাপি করেছে আর 2-4টে বক্তৃতা করেছে, প্রচুর লিখেছেন। তাছাড়া আজিজুল হক মানে আজিজুল হকের প্রয়োজনীয়তাটা কি? হি ওয়াজ প্রবাবলি দ্য ব্রাইটেস্ট ইন্ডিভিজুয়াল। পাহাড়ের মতো ভারী পড়বে বলছেন, তো প্রয়োজনীয়তাটা কোথায় সেইটা বোঝাটা খুব জরুরি দরকার। যে আজকে তার এই যে 82-83 বছরের মধ্যে শরীরের সবকটা অঙ্গ ঠিক সেগুলো কাজ করে না, শুধু মস্তিষ্কটা কাজ করে, মগজটা কাজ করে। মানে রাষ্ট্র একদম পিটিয়ে ভেঙে দিয়েছে প্রত্যেকটা অঙ্গ। এবং তারপরে তিনি প্রেমের কথা বলেছেন। হ্যাঁ, এবার মজাটা হচ্ছে যে আজিজদার সব কথাই যে আমি সমর্থন করবো বা সব কথাই মেনে নেব ওঠে না, তার তো কোনো মানে নেই। তিনি সেটা পছন্দ করতেন না। আমরা যখন সময়ের ঘড়ি বা এই তো সময় বলে, এই তো সময়টাই সময়ের ঘড়ি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, এই প্রতিবাদী কবিতা এই সমস্তগুলো তখন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, তখন যে প্রচুর আলাপ আলোচনা হতো, সে আলাপ আলোচনায় কোনো নিষ্ক্রিয় মানুষকে উনি ভয়ঙ্কর উত্তক্ত করতেন এবং আনুগত্য পছন্দ করতেন না। না না, একজন কমিউনিস্ট কোনোদিনই আনুগত্য পছন্দ করতে পারেনি না। আর বারবার করে আমি তো বলছি, দুজন মানুষকে উনি এত, আজকের তারিখে তো প্রচুর গ্লোভার ফারের জন্য আজকের তারিখে সেটা মানে প্রতিষ্ঠিত সত্য, কিন্তু ওই সময় পর্যন্ত গ্লোভার ফারের লেখাগুলো আমাদের কাছে পৌঁছয়নি, কিন্তু অন্যান্য লেখা পৌঁছেছে। তার থেকে আমরা স্টালিনকে বুঝতে পারছি। স্টালিনকে, রবীন্দ্রনাথের পরে আর স্টালিনের ভাবনাকে সবচেয়ে বেশি চিনিয়েছেন কিন্তু হচ্ছেন আজিজদা। এই যে বললেন না, ব্যক্তিগত আনুগত্য একদম পছন্দ করতেন না, স্টালিনও করতেন না। কিন্তু প্রচলিত ইতিহাস সম্পূর্ণ একদম ভুল ব্যাখ্যা করে। একদম প্রচলিত ইতিহাস তো আমেরিকানদের একদম মানে ভাষ্য, রুপার্ট মার্ডকের ভাষ্য। ঠিক আজকে যেই মুহূর্তে গ্লোভার ফার, আমি গ্লোভার ফারের বইটা যখন গিয়ে ক্রুশ্চেভ লাইট বইটা যখন দিলাম, তার 3 দিন বাদে আমাকে বললেন যে সত্যের এই বইটা আমাদের হাতে থাকলে রে আমরা অন্যরকম একটা জায়গায় পৌঁছতে পারতাম। যেই মুহূর্তে গ্লোভার ফারের বইটা দিলাম হাতে, এবং তারপরের থেকে গোগ্রাসে পড়ার চেষ্টা করেছেন। আমার দুর্ভাগ্য যে আমি উৎপলদাকে দিতে পারিনি। উৎপলদা প্রায়ই বই মানে কোনো একটা রেফারেন্স বললেই বলে বই দাও পড়বো, উনি তো ওরমভাবে কিছু করতেন না, বই দাও পড়বো। হ্যাঁ, ভরসিয়াস রিডার একদম। হ্যাঁ, ওর কোনো তুলনাই হয় না। ঠিকই, তুলনা ওর কোনো ওয়েস্টেজ নেই। ঠিক, ঠোঙাও পড়তেন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, ওয়েস্টেজ নেই। আসলে এই মানুষগুলোরই কোনো ওয়েস্টেজ নেই, টাইম নেই। এরা কন্টিনিউয়াসলি, এই আজিজুল হকই বলুন, উৎপল দত্তই বলুন, এরা কন্টিনিউয়াসলি পড়েছেন। সবচেয়ে বড় কথা, নিজেদের ভুলগুলো কোথায় সেগুলোকে লোকের কাছে নিজেরাই তুলে ধরেছেন, যেটা একজন কমিউনিস্টের সবচেয়ে বড় ক্ষমতা। ঠিক, সারা বিশ্বে অন্যান্য মতাদর্শের তুলনায়
কমিউনিস্ট পার্টি কেন অগ্রণী ভূমিকা নিয়ে থাকে, তার কারণ সে আত্মসমালোচনা করতে জানে, সে তার ভুলগুলোকে জনগণের কাছে একদম নির্দিষ্ট তুলে ধরতে করে জানে। ভবিষ্যতের পথ কি হবে সেটাই করতে পারে। সেই কারণেই কমিউনিস্ট পার্টি সব সময় অগ্রণী ভূমিকায় থেকে থাকে। তো সেক্ষেত্রে এই আজিজ দাও অন্যতম একজন মানুষ, যিনি প্রতিনিয়ত, ওই যে বললাম যে একটা মিটিংয়ের মধ্যে যদি খুব মানে নিরুচ্চার কোনো মানুষ থাকতেন, তাকে সবসময় বলতেন যে প্রশ্ন করছো না কেন, তুমি কি করে বুঝলে যে আমি ঠিক বলছি। সুতরাং নিরলস সংগ্রাম করে যাওয়া, আপোষহীন নিরলস সংগ্রাম বলতে যা বোঝায়, তার অন্যতম নাম হচ্ছে আজিজুল হক। আমরা বিমানবাবুকে সেলিব্রেট করি, আমরা হরে কৃষ্ণ কুমারকে সেলিব্রেট করি, অবশ্যই তারা সেলিব্রেটেড হওয়ার মতোই, মানে এত টল পার্সোনালিটি। কিন্তু আজিজুল হকও একইভাবে তার যা ব্যাকগ্রাউন্ড, তার যা মানে লেগাসি, সেই জায়গায় দাঁড়িয়ে একজন জমিদার পরিবারের সন্তান, উচ্চশিক্ষিত মুসলিম পরিবারের সন্তান, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ডিক্লাসড হওয়া, শ্রেণীহীন হওয়া, শ্রেণীচ্যুত হওয়া। তারপরে চন্দনদা কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসা এবং পার্টি লাইনকে একটা ডেভিয়েশন হয় তার সঙ্গে পার্টি, কিন্তু জ্যোতিবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, প্রমোদ দাশগুপ্তের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আবার একইভাবে চরম সমালোচনা করেছেন এবং লেফট রেজিমের খুব ক্রাইসিস আওয়ারে এসে সরাসরি সোচ্চারে অবস্থান নিয়েছেন বামপন্থীদের পক্ষে। এই আজিজুল হককে আপনি কীভাবে দেখেন? চন্দন সেনের জায়গাটাও অনেকটা সেরকমই। চন্দন সেন কিন্তু একদম যে সময়টা ভরা বাম, একদম তুলনা করতে না আমি তুলনা করছি না, কিন্তু ইতিহাসে তো এটাও লেখা থাকে, ইতিহাসে এটাও লেখা থাকে। এই তুলনাটা কিরকম হবে? 2008 সাল অব্দি তো আপনাকে সিপিএম ও নকশাল ভক্ত বলে আপনি নিজেই বারবার বলেছেন, আমরাও জানি বলেছে তো। এবং তারপরে তো সিপিএম এর যখন আমরা দেখতে পাচ্ছি যে পাশে বুদ্ধিজীবী বলুন, সংস্কৃতি কর্মী বলুন, সবাই সরে যাচ্ছেন, আপনি পরিষ্কার অবস্থান নিয়েছেন সিপিআইএম এর পক্ষে, বামপন্থীদের পক্ষে এই রাজ্যে দাবি। কীভাবে দেখেন? টাকা থেকে কিছু নেই, কারণ বিজ্ঞান তো তাই বলে, বিজ্ঞান তাই বলে। এবং ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, সেই ঘটে যাওয়া ঘটনা সেগুলোরই সাক্ষী দেয় যে পশ্চিমবঙ্গটা 2008-এ যে উচ্চতায় পৌঁছতে পারত ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির তুলনায়, তার প্রয়োগের ঠিক ভুল সেই নিয়ে কিছু মানুষ বিতর্ক করতেই পারেন। আমি তাদের শুধু একবার বলবো যে চায়না সম্পর্কে তো অনেকে অনেক রকম কথা বলেছিলেন। আজকে ওই যে কথাটি দেং জিয়াওপিংয়ের, যে বেড়াল কী রঙের আমার দেখার দরকার নেই, ইঁদুর ধরতে পারলেই হলো, এই ইঁদুরটা ধরতে পারার চেষ্টাটা তখন শুরু করছিলেন, যাতে এই রাজ্যের ছেলে মেয়েরা, একটা সময় তখন আমার ভয় করতো কোনো কলেজের ক্যাম্পাসে গেলে, কি হবে এত ছেলে মেয়ে পড়াশোনা করছে, এরপর কি হবে? আচ্ছা, আমি থামাচ্ছি না, দর্শক রাগ করবেন না, আমি থামাচ্ছি না, জাস্ট এইখানে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার দরকার। এই আমরা যে অঞ্চলে বসে কথা বলছি, এর কাছাকাছি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি, তার সন্তান উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভুবনেশ্বরে চলে গিয়েছেন। মা তাকে, ছেলেটিকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে পরিষ্কার বলা হয়েছে যে বহুদিন ধরেই বলা হচ্ছে কলেজগুলোতে যে কাজ নেই, আমরা ক্যাম্পাসিংয়ের পরে কোনো প্লেসমেন্ট দিতে পারবো না, আপনারা নিজেদের পথ নিজেরা দেখুন। ভুবনেশ্বর এবং ইস্টার্ন ইন্ডিয়ার হাবটা আস্তে আস্তে ফিনান্সিয়াল হাবটা আস্তে আস্তে ভুবনেশ্বরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। জানি না ট্রান্সফার হচ্ছে মানে সেটা অত্যন্ত লজ্জার জায়গা। এই জায়গাটাই বুদ্ধবাবুর প্রসঙ্গে আমি এই কথাটা বললাম। হ্যাঁ, মানে আমি একটা লেখা লিখেছিলাম যে এত ব্যর্থ মুখ্যমন্ত্রী আমি আগে দেখিনি, যে নিজের জন্য নয়, এই রাজ্যটার জন্য যতবার চেষ্টা করেছেন ততবার হয় ঘরের মধ্যে থেকে নয়তো বাইরে থেকে বারবার করে আটকানো হয়েছে, যাতে মানে আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, যেখানে স্বপ্ন দেখারও কোনো সুযোগ নেই, সাহসের প্রসঙ্গ বলছি না, সুযোগ নেই। স্বপ্ন দেখার একটা সুযোগ থাকতে হয়তো
যে যেখান থেকে আমি এখানে একটা পড়াশুনো করব, এখানে পড়াশুনো করে আমি কিছু একটা কাজকর্ম করব, আমার নিজের একটা পরিচয় তৈরি করব, সেটা এই যে এটা 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 তো একটা সুযোগ। সেই সুযোগেরও কোনো স্বপ্ন দেখাই যাচ্ছে না, এমন একটা স্তরে পৌঁছেছি যেখান থেকে দাঁড়িয়ে কি স্বাস্থ্য, কি শিক্ষা, কি কর্মসংস্থান, কি সর্বত্র, এমনকি কি শিল্প সাহিত্য, সেই শিল্প সাহিত্যে এসে এন্টারটেনমেন্ট, সেখানে এসে এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হয়েছে। হ্যাঁ, আমাদের থিয়েটারের দলগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্য কথা বলার চেষ্টা করে যাচ্ছে, আপোষ না করে ঠিকই করে যাচ্ছে। বহু অসংখ্য ছোট ছোট দল, এমনকি এখন নতুন করে যেটা হয়েছে যে কিছু কিছু ছোট ছোট ছবি তৈরি হচ্ছে, সেই ছবিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যে প্রবল এবং ভয়ঙ্কর কি বলবো অক্টোপাসের চেহারা নিয়ে এই সিস্টেম, এই তথাকথিত ব্যবস্থাটা তৈরি করা গেছে, মাত্র আমি সেখান থেকেই আমি আগে যে সিপিআইএমের নেতাদের বলেছিলাম, সে কথাটা এখন আমার ঠিক মনে হয় যে এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতির যে আধিপত্যটা, এটা তো আর হঠাৎ করে তৈরি হতে পারে না। এটা শেষ 10 বছরের গর্ভে তৈরি হয়েছে। এই 90-এর যে ধাক্কা, সেই ধাক্কাটা সামলানোর জন্য যে রাজনৈতিক কি বলবো প্রতিপক্ষ তৈরি করার কথা ছিল, 90-এর যে ধাক্কাটা ভারতবর্ষে এসে পৌঁছল, অর্থাৎ কিনা খোলা বাজারের অর্থনীতি, সেই ধাক্কাটার পতন, সেই ধাক্কাটাকে সামলানোর জন্য কমিউনিস্ট পার্টিগুলো তো রেডি হয়ে থাকা উচিত ছিল, নতুন করে লড়াই করা উচিত ছিল। কারণ আলটিমেটলি তো হচ্ছে মস্তিষ্কে, মগজে, সেইখানে গিয়ে তো সেই লড়াইটা করার দরকার ছিল। দেখুন, আমরা খুব বিপন্ন বোধ করি এই কারণের জন্য যে আমরা তো ক্রমাগত কথাটা বলে চলেছি, কিন্তু যদি কোনো সাংস্কৃতিক আধিপত্য না থাকে তাহলে এই কথাগুলোর কোনো মানে থাকে না। ঠিকই তো, একটা সাংস্কৃতিক আধিপত্য থাকতে হবে রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপটে। সেই রাজনৈতিক সংগ্রামটা এমন একটা স্তরে যাবে যে কারণের জন্য আমার বা আমাদের মতো যারা আছেন তারা যে সাংস্কৃতিক প্রতিরোধটা তৈরি করবেন, সেটা তখন একক একটা চেষ্টা হয়ে দাঁড়ায় এবং তখন সেটা আক্রান্ত হওয়ার সব রকমের ব্যবস্থা হয়। কারণ সেই রাজনৈতিক প্রতিরোধটা আমার আশপাশে তৈরি হচ্ছে না বলে। এটাই জানেন না, আমার একটা প্রশ্ন খুব এই মুহূর্তে করতে ইচ্ছে হচ্ছে, কারণ একটা আমাদের ইউটিউবের এই যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি, এর তো শুধুমাত্র ফিনান্সিয়াল ভ্যালু তার সেই জায়গা থেকে বানাই না, এর তো একটা হিস্টোরিক্যাল ভ্যালু থাকবে। আগামী দিনের মানুষ জানবেন চন্দন সেনের দুরারোগ্য ব্যাধি, চন্দন সেনের তারপর সেখান থেকে ফাইট করা, চন্দন সেনের কামব্যাক করা, ঠিক আছে, অসম্ভব একটা চিত্রনাট্য, দারুণ একটা থ্রিলিং একটা চিত্রনাট্য তৈরি হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, চন্দন সেন এইভাবে ফিরে আসার পরেও এই আগুনটা কি করে জেলে রাখতে পারেন? এখনও সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিরোধের কথা 21শে জুলাইয়ের পরে দাঁড়িয়েও কেন বলছেন? 21শে জুলাই নতুন কি একটা ঘটনা ঘটে না, 21শে জুলাইয়ের পরে আমি বলছি, এই যে আবহটা স্রোতে ভেসে গেলেই তো হতো। শুনুন, ইতিহাস সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, স্পষ্ট ধারণা, তাহলে স্রোতে ভেসে যাওয়ার ভয় আপনি থাকবেন। আর যদি ইতিহাস সম্পর্কে ধারণা থাকে তাহলে থাকবেন না। আজকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় লোক শহরে একটি লোক, সে আবার একে ভারতীয়, তার মধ্যে তার আবার মুসলমান আরবি টাইটেল, সারনেম, সেই লোকটা যদি মুখোমুখি দাঁড়িয়ে পুরো মার্কিন প্রশাসনের বিরুদ্ধে লড়ে যেতে পারে এবং লড়তে লড়তে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে যেখানে
মনে রাখবেন মার্কিনীরা কিন্তু হ্যাঁ। সহজে সবকিছু গ্রহণ করে না। না। আর মার্কিনীদের সম্বন্ধে ধারণা এবং যাদের রিজেক্ট নেই, করতেও সময় লাগে না। মার্কিনীদের সম্বন্ধে যাদের ধারণা নেই সাধারণ মানুষের, তারা জানে না যে এই ভারতের জন্য, এই এশিয়ার জন্য তারা গ্যাস চুক্তির বিরোধিতা করে সিয়াটেলে কীভাবে দাঁড়িয়েছিল। তাদের প্রশাসন বলতে বাধ্য হয়েছিল যে এরা মানে আমি আমার ভাষায় ব্যাখ্যা করছি যে এরা কালিদাসের মতো নিজের, আরে ভালো তো করছি তোদের, কিন্তু তারা মানেনি, তারা এসে দাঁড়িয়েছিল। তারাই সবচেয়ে আগে আওয়াজ তুলেছে যে আমরা 99%, ওরা 1%, সমস্ত সম্পদের মালিক কী করে ওরা হয়। এটা আমেরিকার বুকে এরকম অজস্র ঘটনা তৈরি হয়েছে। আমেরিকা মানে ট্রাম্প নয়, না না তো, আমেরিকা মানে বার্নি স্যান্ডার্স, অবশ্যই আমেরিকা মানে মামদানি। তো সেটা যদি আমার জানা থাকে, সারা বিশ্ব জুড়ে আজকে গাজার বিরুদ্ধে যেভাবে মানুষ রুখে দাঁড়িয়েছে সারা বিশ্ব জুড়ে, সেখানে উত্তরপ্রদেশে কি লড়াই চলছে না? রাজস্থানে কি চলছে? অবশ্যই চলছে। বিহারে কি চলছে না? তো যদি লড়াই সর্বত্র চলছে, আপনি লড়াই থেকে সরে গেলে সেটা আপনার সিদ্ধান্ত হবে। আর ইতিহাসের উপর যদি আপনি ভরসা না রাখতে পারেন, যে ইতিহাস এইভাবে চলে না। ইতিহাস বা ভবিষ্যৎ সুন্দর, ওই তো সুন্দরতর হওয়ার থেকে বর্তমানটা তো সুন্দরতর হতে পারত। না, চিলিতে পিনোচেট কত লোক মেরেছিল, এই ইন্দোনেশিয়ায় কত লোক মেরেছে, তাতে কি সেই ব্যবস্থাটাই বজায় থেকে গেছে? ওই যখন সিপিআইএম বলতো আমরা 50 বছর থাকবো, তখন ওই আমিও হেসে জবাব দিতাম যে এরকম পশ্চাৎপদতা, মানসিক পশ্চাৎপদতা, স্থবিরতা, এইটা একটা কোনো কমিউনিস্ট পার্টির ভাবনা হতে পারে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি চন্দা ঐতিহাসিকভাবে একটা কথা প্রয়াত অনিল বিশ্বাসের আমার মনে পড়ে বারবার করে, উনি বলেছিলেন এবং আমার মনে আছে কথাটা। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি কি অমর। আমি ধরে নিলাম উনি 110 বছর পর্যন্ত একেবারে সবেগে উনি রাজনীতি করে যাবেন, আমি ধরে নিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর জীবন, তাঁর 110 বছর পর্যন্ত আমি ধরে নিচ্ছি। তারপরে জেনারেশন তো তৈরি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখন 40 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স 65-70 হবে। শুনুন, আজকে মুখ্যমন্ত্রী 70, 110 মানে 40 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় 65-70 হবে। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, 75 হবে। রাজনৈতিক দল নয়, তাহলে কি? তৃণমূল একটা কংগ্লোমারেশন অফ থাগস। না, কনগ্লোমারেশন অফ থাগস আপনি বলছেন, কিন্তু এতে মানে একদম আপনারা এটা অনেকেই বলেন, আমার সঙ্গে একটা বিতর্ক হয়। আমি তো মনে করি অত্যন্ত প্রমিনেন্ট পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে থাকে একটা পলিটিক্যাল পার্টি। আপনি ভাবুন এজেন্ডাগুলোকে কিভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি নিজন্য সুজন্যের কথা ভাবছেন না? সব কথা ভাবছি। এই যে 1200 ফ্ল্যাট তৈরি হবে, দাঁড়ান, সব কথা ভাবছি। হ্যাঁ, উন্নয়ন শব্দটার মানে হচ্ছে যেখানে স্বাস্থ্যে এবং শিক্ষায়, অর্থনীতি অবশ্যই, ইন্ডাস্ট্রি পরে আসছে, স্বাস্থ্যে এবং শিক্ষায় একটা বড় উল্লম্ফন ঘটে গেছে। উন্নয়ন মানে হচ্ছে কর্মসংস্থান। অবশ্যই। উন্নয়ন মানে 4টে রাস্তা বানানো নয়, রাস্তার অবস্থা তো খুব ভালো বলা যায় না। উন্নয়ন মানে 4টে বাড়ি বানানো নয়। হ্যাঁ, আর গণেশ না হনুমান মন্দির তৈরি করবেন উন্নয়ন মানে তা নয়, বা জগন্নাথ মন্দির তৈরি করা উন্নয়ন নয়। উন্নয়ন মানে হচ্ছে সামগ্রিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থান, এই 4টে সমানভাবে একটা বৃদ্ধি ঘটবে এবং সেই বৃদ্ধিটা একটা মানে পরিবর্তিত পথে বৃদ্ধি। আচ্ছা, আমি আপনাকে ডিফার করছি না, মুখ্যমন্ত্রী করেছেন, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি 40% কর্মসংস্থান কমিয়ে এনেছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, ধর্মতলা থেকে বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিমো বলেছেন, দলনেত্রী বলেছেন, 40% কর্মসংস্থান বাড়িয়েছেন, বেকারত্ব কমিয়েছেন। এটা ওনার বক্তব্য। হ্যাঁ, ইকোনমিস্টদের বক্তব্য সেটা নয়। ইকোনমিস্টদের বক্তব্য বা সারা পৃথিবী জুড়ে যারা নজর রাখছে, তথ্য সংগ্রহ করছে, তাদের বক্তব্য তো তা নয়। তো আমি কার কথা শুনব?
আজকে যদি এটা যে কোনো সরকারি তথ্য যদি আমাকে বলতো, তাহলে আমি সরকারের তথ্য বিশ্বাস করতাম না। কারণ ভারতবর্ষের ইতিহাস বলে যে সরকারি তথ্য সঠিক হয় না। এখন আমি এখনকার কথা বলছি, সরকারি তথ্য সঠিক হয় না। সরকারি তথ্য সব সময়ই অনেকটা গোয়েবলসের মতো হয়, ডেলিভারেট লাইজ হয়। ডেলিভারেট লাইজ বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পরিষ্কার মনে পড়ে অনিল বিশ্বাস, সিপিআইএম এর তৎকালীন রাজ্য সম্পাদক, প্রয়াত বাম সিপিআইএম নেতা, তিনি বলেছিলেন যে আমরা সরকারে নেই, আমরা ক্ষমতায় নেই, আমরা সরকারে আছি, আমরা সরকার পরিচালনা করি। বামপন্থীদের ক্ষমতায় আসার ধারণাটা একেবারে ভিন্ন, একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট। তো যাই হোক, যেমন আমি একদম টু দ্য পয়েন্ট কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন আপনাকে করবো। আমি জানি, কিন্তু মানুষের জানার জন্য আমি জিজ্ঞেস করি, এই মুহূর্তে আপনি, মানুষ তো আপনাকে বহুবিধভাবে চেনে, থিয়েটারের চন্দন সেনকে, অ্যাক্টিভিস্ট চন্দন সেনকে যেমন চেনেন, ঠিক একইভাবে আমি বারবার করে আপনাকে বলি, আমি অসংখ্য মানুষের কাছে আপনি, বিশেষ করে ভদ্রমহিলাদের কাছে আপনি খুব জনপ্রিয়। আপনি মেগা সিরিয়ালের জন্য, মেগা সিরিয়ালের কী কাজ এই মুহূর্তে চলছে মানুষের জানা দরকার। আমি না, কেন, কি দরকার? না, সিনারিও জানা দরকার। সিরিয়ালের কিছু নেই এই মুহূর্তে। একটা সিরিয়াল চলছিল বিগত 1.5-2 মাস ধরে, সেই ট্র্যাকটা আর কাজ করছে না। আচ্ছা, মানে আচ্ছা, তো এই মুহূর্তে আগামী দিনের কোনো প্রজেক্ট বা কোনো পরিকল্পনা? হ্যাঁ, একটা সিনেমা হওয়ার কথা আছে, সেই সিনেমাটা হবে। আচ্ছা, চলুন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের পরে আপনার অনেক বন্ধুকে, আপনার অনেক সহকর্মীকে, ইন্ডাস্ট্রির অনেক ঘনিষ্ঠ বন্ধুকে আপনি দেখলেন। এবারে আরও নতুন করে, আমি নাম অবশ্যই একজনের করবো না, একজন পরিচালক অভিনেতা, তিনি অনেকটাই সাইড লাইন হয়ে গিয়েছিলেন, তিনি আবার নতুন করে মেইন স্ট্রিমে ফিরে এলেন, তিনি একটি ছবি বানাচ্ছেন। তাদের সম্পর্কে কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে, এই টোটাল প্রবণতাটা সম্পর্কে আপনার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। বিষয় হলো, অনেকে যেটা একদম বোঝেন না, সেটা হচ্ছে যে আমাদের যে মানে পারিতোষিক, সেই পারিতোষিকটা এমন পারিতোষিক নয় যে পারিতোষিকে কি বলা যায়, ডাল ভাতের সঙ্গে মাংসটা খাওয়ার মতন পারিতোষিক একটা হয়, কিন্তু তাতে বিরিয়ানি হয় না। আচ্ছা, আমাদের অভিনেতা অভিনেত্রীদের আসল রোজগারের জায়গা হচ্ছে, আমি পেরে উঠিনি, সেটা আমার ব্যর্থ, আপনার অক্ষমতা। হ্যাঁ, সেটা হচ্ছে অধিকাংশই হচ্ছে যাত্রায় কিংবা এইসব ফাংশনে। ঠিক, এটাকে মাচা বলা হয় এক কথায়। দেখুন, পশ্চিমবাংলায় আজ বলে নয়, আপনি সেই কংগ্রেসের আমল থেকে শুরু করুন, পঞ্চায়েত যার বাংলা তার, আর সেই পঞ্চায়েত ঠিক করে আমার এখানে কোন যাত্রাটা হবে, কে যাত্রাটা করবে বা কি দল করবে। আমার এখানে যদি কোনো ওই মাচা হয়, সেখানে কারা আসবে কারা আসবে না, সেটা পঞ্চায়েত ঠিক করে। সুতরাং আমাদের এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী আছে, তারা সকলেই যে খুব মান্যতা দিচ্ছেন বর্তমান ইয়েকে, সরকারকে, না, অনেকেই তো দিচ্ছেন না, না তা নয়, কিন্তু তারা তা সত্ত্বেও কিছু বলে উঠতে পারবেন না এই কারণের জন্য যে তাদের ওই কাজটা আছে, এবং যে কাজটা বন্ধ হয়ে যাবে। পরিষ্কার কথা, গ্রাম বাংলায় আমাকে যদি শো পেতে হয়, শুটিং করতে পারবেন না। তাই আমি তো তার, যেমন এই তখন 2008 এই 11-12 সময়, তখন একটা ওই একটা সিরিয়াল হতো, আমি তাতে অভিনয় করতাম। সেই সিরিয়ালটায় অনেকে বলতো বাহা, কেউ বলতো, কিন্তু আসলে ইষ্টিকুটু, বাহার বাবা, একবার বাবা একবার মামা, তাই সেটা গুলিয়ে গিয়েছে। তো যাই হোক, সেই সিরিয়ালে তোমার পাঠ করতে দেয়নি। এই বানতলায় 3টে বাইক এলো, এসে বললো ও থাকলে এখানে শুরু হবে না, বন্ধ। 11 থেকে 13 আমার কোনো কাজ ছিল না, কেউ আমার সঙ্গে কথাও পর্যন্ত বলতো না, রাস্তায় দেখা হলে ভয়ে, যদি তার একটা কিছু হয়, ভয়।
তো সুতরাং আপনি ভয় পাবেন কিনা এবং সেই ভয় পেয়ে আপনি আপনার রাজনৈতিক মতামত বদলাবেন কিনা সেটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার এই নিয়ে কোনো কথা বলার নেই। আর একটা কথা হচ্ছে যে সিনেমা বানানোটা একটা চূড়ান্ত ব্যবসায়িক ঘটনা। ব্যবসা করতে গেলে আপনি সরকারের সঙ্গে বিরূপতা করবেন, আবার ব্যবসাও করবেন। ঠিকই। এটা করতে গেলে আপনাকে আমি বলছি আদানিরও সম্ভব নয়। যদি আজকে এই বিজেপি গভর্নমেন্ট চলে যায় তাহলে আদানিরও সম্ভব নয়। না ঠিকই, যত বড় ক্ষমতা নিয়ে থাকুন না কেন। সুতরাং এইগুলোকেও মাথায় রাখতে হয়। এবার কেউ তিনি সেভাবে বেছে নিয়েছেন, অন্য কেউ অন্যরকমভাবে বেছে নিচ্ছে, তাদের ব্যাপার, এতে আমার কিছু বলার নেই। আমি আপনাকে কিছু নাম বলবো, আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, আপনার যদি বলার হয় আপনি বলবেন। আমরা মানুষ জানেন আমার এপিসোড একদম আনকাট হয়, একটুও কাটবো না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনার অত্যন্ত ভালোবাসার মানুষ। আমি এগুলোর উত্তর দিয়েছিলাম আপনাকে একাডেমিতে। না দিয়েছিলেন, আমি অন্য প্রশ্ন করব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ইদানিং একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় কথা বলতে অস্বীকার করেছেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন, এবং এই মুহূর্তে চিঠিও দিয়েছেন। এই সময় দাঁড়িয়ে বাঙালিদের ওপর সারা দেশ জুড়ে একটা আক্রমণ নেমে আসছে। আজকে বামপন্থীরা পথে নেমেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন। আমি জানি না অনুব্রত মণ্ডল সেই কমিটিতে থাকবেন কিনা, বাংলা বাঁচাও কমিটি। মুখ্যমন্ত্রী মিছিল করছেন কেন? বাঙালিদের হয়ে। 100 দিনের কাজটা ঠিকঠাক মতন যদি হয় তাহলে পরিযায়ী শ্রমিক হবে না। আর অন্যান্য কাজগুলো সেগুলো করুন না। সিপিআইএম মিছিল করতে পারে, কারণ সিপিএম তো সরকারে নেই, কিন্তু ওনার হাতে তো ক্ষমতা। তো উনি চাইলে তো এই বাঙালিদের পরিযায়ী হওয়াটাই বন্ধ করে দিতে পারেন একেবারেই। আমার একটা সময় মনে পড়ে যে বিভিন্ন রেস্টুরেন্ট বলুন বা বিভিন্ন শহরে মানুষ যে কাজগুলো, এটা বিজেপির একটি রাজনৈতিক চাল। আপনি খুব ভালো করে খবর নিন, যে সমস্ত রাজ্যগুলোতে জনসংখ্যা সাংঘাতিকভাবে কমছে, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, সিকিম, জনসংখ্যা কমছে, আর জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে হচ্ছে উত্তরপ্রদেশ। এবার ফাঁকা জায়গা তৈরি করতেই হবে, তা না হলে এই এত বড় একটা জনসংখ্যাতে আমি ওখানে ঢোকাতে পারবো না। এসআইআর এর নাম করে কি একটা নতুন করে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছে, পলিটিক্যাল কনসেন্ট্রেশন ক্যাম্প। আমি এখনই কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ভারী কথা ব্যবহার করলাম না। দেখুন, আমার মতে এগুলো সব সাময়িক। আচ্ছা, সব সাময়িক, মানে there is ray of hope still। আজকে যদি যোগেন্দ্র যাদবরা সুপ্রিম কোর্ট থেকে জিতে বেরিয়ে আসেন, ভারতবর্ষের আগামী দিনের চেহারা বদলে যেতে পারে। সুতরাং এগুলো সব সাময়িক। না, আমার চন্দন সেনের কাছে একদম খুব লাউড অ্যান্ড ক্লিয়ার একটা অবস্থান চাই। চন্দন সেন সেই অবস্থান নেবেন কিনা আমার সেটা চন্দন সেনের ওপরেই ছাড়লাম। এই যে বাংলা ভাষা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি পরিষ্কার বলছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত কমিটমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধারাবাহিকভাবে যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে সার্ভ করে আসছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি উনি যেভাবে বললেন সেটাতে অনেকের আতে ঘা লেগেছে, অনেকের বাঙালি অস্মিতায় ঘা লেগেছে। আপনার কি মনে হয়, আপনার কি বক্তব্য? আমি প্রশ্ন করতাম না। আমার মনে হয় না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা বা বাঙালিকে অপমান করবেন বলে এসব করেছেন, আমার মনে হয় না। আচ্ছা, আমি মানুষটাকে যতদূর চিনি, বিদেশের মাটিতে দাঁড়িয়ে হোক, এদেশের অন্যান্য রাজ্যের মাটিতে দাঁড়িয়ে হোক, যদি কেউ বাংলা ভাষাকে বা বাঙালিদের নিয়ে কোনো আপত্তিজনক মন্তব্য করে তাহলে উনি তাকে ছেড়ে দেবেন না। তাই একেবারেই আমি ভীষণভাবে মনে করি উনি চিঠিতেও পরিষ্কার করে লিখেছেন, ওখানে এই মিটিংয়ের সময় অনেক অবাঙালি মানুষ ছিলেন,
তার মাঝখানে দাঁড়িয়ে বাংলা বলছো কেন? একটা হিন্দি সিনেমার একটা স্ক্রিনিং, তার একটা তার মাঝখানে প্রিমিয়ার। হ্যাঁ, ইংরেজিতে বলো। আমার এপিসোড একদম আনকাট যায়, দর্শকরা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ধরা যাক বাংলা এখানে একটা সেমিনার হচ্ছে, সব বাঙালি, মারাঠি, সিকিমিজ, অরুণাচল, নন বেঙ্গলি, হ্যাঁ, অবাঙালি মানুষজন আছে। সেখানে একজন তামিল প্রফেসর বক্তৃতা করতে এসছেন এবং হঠাৎ করে তিনি যদি তামিলে বলতে আরম্ভ করেন তাহলে সেটা কি কমিউনিকেটেড হবে? ঠিকই তাই, হবে না, যেখানে আমার ইন্টারপ্রিটারের কোনো সাহায্য নেই। তো সেই রকমই একটা ঘটনা ঘটেছে বলে আমি মনে করি, যেখানে হঠাৎ করে, যেহেতু আমি বাঙালি এবং তুমি বাঙালি, আমরা হঠাৎ করে বাংলায় কথা বলতে শুরু করবো, অথচ এখানে এক ঘর লোক বসে আছে। ঠিকই তাই, সেটা কি খুব খুব শোভনও নয়, শোভন? ঠিকই তাই, ঠিকই তাই, খুব অনেকের হয়তো খারাপ লাগতে পারে এই কথাটা, অন্যায্য কিছু চেয়েছে। ঠিকই যুক্তি দিয়ে যারা এটাকে নিয়ে গোলঘোলা করার চেষ্টা করছেন, এই বাংলা পক্ষ না কি আছে, এই আমরা বাঙালি গোছের, যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলা ভাষা চর্চা নিয়ে আপনাদের কি কি কাজ আছে একটু জানাবেন, একটু জানান তো, এই যে যারা এত নিয়ে লাফাচ্ছে। আমার হাতে একটা নির্দিষ্ট প্রশ্ন, চন্দন, এখন ভাষা নিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্যই তার রাজনৈতিক ফায়দা তোলার তো চেষ্টা করবে, একটি রাজনৈতিক দল, তার মধ্যে এথিক্যালি ভুল আমি দেখি না। আমার মুর্শিদাবাদের মতো রিচ হেরিটেজের জায়গা, আসানসোলের মতো রিচ হেরিটেজের জায়গা, সেরকম জায়গায় একদম মানে মুর্শিদাবাদ তো বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। ইউসুফ পাঠানকে কি দরকার সেখানে? তৃণমূলের অন্য কোনো বাঙালি, হিন্দু, বাঙালি, মুসলমান কাউকে পাওয়া যায়নি। এইগুলো জনমুখী রাজনীতির ফল। না, জনমুখী রাজনীতি করুন, কোনো বাঙালি মুসলমানকে সেখানে ভোটে দাঁড় করান না। শুনুন, ইউসুফ পাঠান কি এমন? শুনুন, এই যে বিরাট 21শে জুলাইয়ের ভিড় দেখেন না, এই ভিড়টা ব্রিগেডে করে দেখান তো। না, ঠিকই তো তাই হবে না, এটা তো এই সংখ্যায় ব্রিগেড ভরে না। ধর্মতলা ভরে, ব্রিগেড ভরে না। ধর্মতলাও যাক পুরোটা, হ্যাঁ, যাই হোক, ব্রিগেডে করে দেখান না। আরো কমে গেলাম আমি শহীদ মিনার হচ্ছে। ঠিকই তাই, করেন না কেন? কি মনে হয় ওনার তো সাংগঠনিক ক্ষমতা নেই তা নয়। ঠিক এর কিছুদিন আগে একটা বিজেপি একটা করতে গিয়েছিল না, গীতা পাঠ, তার কি ফল হয়েছিল দেখেছিলেন? ওই রকমই ফল। কিন্তু বামেরা ব্রিগেড ফলাতে পারে কি করে? এখনো পারে? পারে তো, বামেরা সংগঠিত শক্তি বলে। তৃণমূল কি অসংগঠিত শক্তি? তাহলে পারে না কেন? তৃণমূল অসংগঠিত শক্তি নয়, ভোটের সময় সংগঠিত হয়, বাকি সময়টা তো ডিস্ট্রাক্টেড বলে নয়। আমি বললাম যে বাঞ্চ অফ থাগস, তারা এসে জড়ো হয়েছে, তারা তাদের মতন করে খাবলানোর যতটা খাবলানোর দরকার আছে খাবলাচ্ছে। ভেবে দেখুন, এটা অনেকটা সেই রাজতন্ত্রের মতো। রাজা এই তহসিলদারদের, তুমি ভাই শুধু আমাকে খাজনাটুকু দিও, তারপর তুমি তোমার এলাকাকে কিভাবে করছো আমার দেখার দরকার, আমার শুধু খাজনাটুকু পেলেই হবে, আর যুদ্ধের সময় একজোট হয়ে যাবে। ঠিক একই ব্যাপার, রাজ্য বাঁচাতে হবে, সীমানা বাঁচাতে হবে, বাঁচাতে হবে না, দখল করতে হবে। বাঁচাবার জন্য কখনো ডাকাডাকি করতে হবে, ঠিক ওই এমনি জড়ো হয়ে যেত। ঠিক, কিন্তু যখনই আমি আর একটা রাজ্য দখল করতে যাব, তখন আমাকে এদেরকে বলতে হবে লোকজন নিয়ে এসো, ভাই আমার তো কোনো লোকজন নেই। এটাই তো রাজাদের ব্যাপার ছিল। তো এখানে একই তৃণমূলের ব্যাপার স্যাপার একই। আমার খুব রেলেভেন্ট একটা জিনিস মনে হলো, আসলে ইতিহাস তো এই জিনিসগুলো সাক্ষ্য দেয়। আজিজুল হক বারবার করে, তিনি অত্যন্ত একটা রোম্যান্টিক মানুষ ছিলেন, খুব রোম্যান্টিক একজন পলিটিশিয়ান ছিলেন। পলিটিশিয়ান হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজন রাজনৈতিক মানুষ ছিলেন, পলিটিক্যাল মানুষ ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সন্ত্রাসের ঘরে সন্ত্রাস ঢোকানোর কথা বললেন, তখন মীনাক্ষী মুখার্জির একটা প্ল্যাকার্ড, একটা পোস্টার আপনি নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, গুন্ডারাজ খতম কর। এই অভিঘাতটাকে আপনি কীভাবে দেখছেন 21শে জুলাইয়ের দিনেই দাঁড়িয়ে? কোথাও কি লড়াইটা ফিরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে? যে যার মতো করে লড়ুক, কিন্তু আমার
এখন আর অনুরোধ বলার মতন জায়গা নেই, দাবি আমার এখন সজোরে দাবি, দুস্থ নিরন্ন অসহায় মানুষদের পাশে রোজ গিয়ে দাঁড়াতে হবে, ইস্যু ভিত্তিতে নয়। ঠিক। যদি না দাঁড়ানো যায় তাহলে এই গুন্ডারাজ খতম করা থেকে শুরু করে, আমি বলতে চাইছি হচ্ছে এই মীনাক্ষী, সৃজন, সেলিম বাবুদের, সেলিম তাদের এই প্রচন্ড পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে যদি না এই প্রতি মুহূর্তে তারা দেখতে না পায় যে তাদের পাশে এরা দাঁড়িয়ে রয়েছে। ইস্যু বেসড নয়, একেবারে প্রত্যক্ষ শ্রেণী সংগ্রামের মধ্যে যদি না ঢোকা যায় তাহলে হবে না। কেবলমাত্র ভোটের কৌশল করলে এর থেকে, এই অবস্থার থেকে মুক্তি নেই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কমেন্ট আমার দরকার। এই সময়টা ইতিহাসের দলিল হয়ে থাকবে। সেটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়, তামান্না, ছোট্ট তামান্না, তার হত্যার পর সেখানে যে জনসমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেখানে দাঁড়িয়ে একটি শব্দ ব্যবহার করলেন, একটি শব্দবন্ধ, বহুল প্রচলিত বাঙালি স্ল্যাং, সেটা স্ল্যাংই ব্যবহার করলেন ঐতিহাসিকভাবে, এবং কারোর নাম করলেন না, একজন সেটা নিজের গায়ে মাখলেন, যে রিলেট করলেন। যিনি নিজেই অন্য লোককে বলে থাকেন, তার ভিডিও আছে, আরও অনেক কিছু বলেন, লিখিতভাবে বলেন আর কি। আপনার প্রশ্নটা কি? আপনি কিভাবে দেখেন মীনাক্ষী মুখার্জির এই? না বললে ভালো করতো, হ্যাঁ, তো বলে যে খুব একটা মানে বিরাট রাজনৈতিক ভুল হয়ে গেছে আমি এটা মনে করি না। হ্যাঁ, মানে আপনি কি সমর্থন করেন না করেন না? একদম পরিষ্কার না, জনসভায় ওর মতো উচ্চতা, মানে উচ্চতার নেত্রী, তার না বললেও চলে। এটা কি খুব বিরাট মানে বলে ফেলেছেন বলে বিরাট একটা রাজনৈতিক ভুল হয়ে গেছে, সেটা আমি মনে। এটা কি ভয়েস অফ পিপল হয়ে যাচ্ছে আস্তে আস্তে? যদি ভয়েস অফ পিপল হয় তাহলে ভয়েস মানে পিপল সেটাকে তুলে নেবে। আজকে যদি পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমার অগ্রজ অভিনেতা তাপস পাল বলতে পারেন ঘরের মধ্যে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, তাতে যদি ওই হারে হাততালি করতে পারে তাহলে কে বেশি দোষী? যারা হাততালি দিচ্ছে বা যারা সেই পরিস্থিতি তৈরি করছে, নাকি তাপস পাল? ঠিকই। আজকে যদি মীনাক্ষী মুখার্জি তার ক্রোধকে মুহূর্তের জন্য সম্বরণ করেছেন, সম্বরণ করে উঠতে পারেন ক্রোধকে, এই রাগটা দরকার নেই। রাগছেন না কেন আপনারা? আমি ঠিক এই জায়গাটা দিয়ে চন্দন সেনের কাছে রাগছেন না কেন আমার জানতে চাইছি। আপনারা রাগেন না কেন? কেবল কোর্ট আর মিছিল করেন কেন? আপনারা রাগেন না কেন? তো এই রেগে যাওয়াটাকে আপনি জাস্টিফাই করছেন? আরো রেগে যেতে হবে। এই যে বন্ধের দিন একটি ছেলে, সে পুলিশের সঙ্গে তর্ক করছিল, রাস্তা আটকানো যাবে না, বলছিল কে বলেছে আপনাকে কফি। তারপরে সে যখন দাঁড় করিয়ে একেবারে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে বললেন যে কেন এসেছি তুমি জানো? কি জরুরি ওই পেনিট্রেশনটা দরকার, ওই ছেলেটির ওই অসম্ভব পেনিট্রেশনটা, ওইটা দরকার। চন্দনদা, আমি ব্যক্তিগতভাবে আমার মনোভাব যাই হোক না কেন, রাজনৈতিকভাবে আমার অবস্থান যাই হোক না কেন, আমি যখন ইন্টারভিউ বসি তখন আমি সেটা মাথায় রাখি না। সেটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। এই সময়ের ভাষ্যে আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, যার জন্য আমি বামপন্থী রাজনীতি নিয়ে বেশি কথা আপনার সঙ্গে বলছি। এই যে ধর্মঘটের দিন, প্রত্যেক বছর তো ধর্মঘট 1991 সালের পর থেকে পালন করা হয়। সিআইটি ইত্যাদি বামপন্থী গণসংগঠনগুলি এই ধর্মঘট ইত্যাদি পালন করেন। আমার মানে ধর্মঘট রাজনৈতিক কর্মসূচি তারা নেন। এবারে কি ধর্মঘট রাজনৈতিক নিছক একটা রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে একটা বৃহত্তর অভিঘাত নিয়ে এলো মানুষের মধ্যে? আমার মনে হয় না। আচ্ছা, তাহলে
মানে আমি একই সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এই ধর্মঘটটা সর্বভারতীয় স্তরে ভীষণ এফেক্টিভ হয়েছে, সাড়া দিয়েছে, ইম্প্যাক্টফুল হয়েছে। সাড়া দিয়েছে, সাড়াই তো দেয় না, সেখানে সাড়া দিয়েছে সর্বভারতীয় স্তরে। ঠিকই। আবার যে যে সরকার বাধা দেওয়ার জন্য যা যা ঘটায় সেটাও ঘটেছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু এবারের ধর্মঘটটা কিন্তু সারা ভারত জুড়ে সাড়া দিয়েছে, সারা ভারত জুড়ে সাড়া দিয়েছে। আমি একদম শেষ দিকে কথোপকথন নিয়ে আসছি, আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আগে আমার কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন। এই জায়গায় দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটছে, আপনি মনে করুন সময়টা 2007, 2008, 2009, 10, 11 ওই সময়টা বুদ্ধিজীবীরা বা আমি বলি সাংস্কৃতিক কর্মীরা, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তারা কিভাবে কী হারে পথে নেমেছেন সব কিছু। এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, যেখানে সাউথ কলকাতা ল কলেজে, কসবার মতো জনবহুল জায়গায় এই ঘৃণ্য ঘটনা ঘটে যায়। তারপরে বুদ্ধিজীবী মহল কোথায়? আপনার সহকর্মীরা কোথায়? সহকর্মীদের দেখতে পাচ্ছেন না, আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। আপনি কি মনে করেন ইন্ডিভিজুয়ালি আপনি কষ্ট পেয়েছেন? খানিকক্ষণ আগে না কষ্ট পেয়েছেন, কিন্তু সরকার কি তাহলে সফল বিরোধী সরকার দমন করতে? যেমন একইভাবে সফল নয়, বিরোধী সফল নয়, তাহলে একটা সম্পূর্ণ আগা পাঁচতলা পচিয়ে দিতে পারার ক্ষেত্রে সফল। আবার যাই আমার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতকারের কাছে, মগজে কারফিউ। অন্য পোশাকে কলার খোসাকে দেখলে সাবধান, রেখো হে ব্যবধান, অনেক দিন আগে বলেছিলেন এবং এই শব্দটা বলেছিলেন। মগজে কারফিউ, নিষেধে বেরোনো, ভাবনা নিয়ে একা রাস্তা পেরোনো। মগজে কারফিউটা করে ফেলতে পেরেছেন, এইটাই পেরেছেন। আর আশ্চর্য সমাপতন যিনি এটা লিখেছিলেন তিনি এখন আমার একদম শেষ দিকে নিয়ে যাব। আমি আপনার কাছে একটা অনুরোধ করব। আমি জানি এটা ব্যক্তিগতভাবে মানুষ জানুক, এটা আমি চাই। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, এরকম একটি ঘটনা আপনার, এবং তারপরে যখন সেই পুলিশ অফিসিয়াল তাকে নন্দনে দেখতে পেয়েছেন, সেই যে মানে এই যে ঘটনাটা এবং অত্যন্ত অভিঘাতপূর্ণ দুটো ঘটনা, এটা দর্শকের জন্য একটু বলুন, অনেকেই জানেন না এটা। না এটা বিষয় হচ্ছে যে অনেকদিন বাদে আন্ডারগ্রাউন্ডে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আমার বাবা মাও ছিলেন, ফলত আমাকে ওনাদের বাড়িতে রাখা হতো। স্কুল টুল থেকে যখন এসে বিভিন্ন বাড়িতে চলে যেতে হতো, কারণ সিআরপিএফ খুঁজে বেড়াতো, আর কংগ্রেসিরা নকশালরা বলেই তো ওই বাড়িতে আছে। তো বুদ্ধদেব ভট্টাচার্য ফেরে দুপুরে খেতে বসেছিলেন, পুলিশ এসে দরজায় লাথি মেরে ভেঙে ওনার বাবা মাকে অসম্ভব মেরে। বুদ্ধদেব বাবাকে? হ্যাঁ। মাকেও? হ্যাঁ, আমি তো ঘরের মধ্যে ছিলাম। পুরুষ পুলিশ? হ্যাঁ, আবার তখন মহিলা পুলিশ কোথায়? তখন মহিলা পুলিশ কোথায়? মানে 75-76 মহিলা পুলিশ। বুদ্ধবাবুর মা কেউ? আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারতে মারতে নিচে নিয়ে যায় এ ভ্যানিত বুদ্ধবাবুকে। এবার 83 সাল। হ্যাঁ, তখনও ওই রবীন্দ্র জয়ন্তী, ওই এখন যেখানে নন্দন সেইখানটায় রবীন্দ্র জয়ন্তীর হতো, স্টেজটা হতো। আচ্ছা। তো উনি তদারকি করতে এসছেন, দেখতে এসছেন মন্ত্রী। হ্যাঁ, কি অবস্থা কেন, কারণ অনেকেই সেগুলো জানেন না। যেমন ওনারা যখন সবে ক্ষমতায় এসছেন তখন ইডেন গার্ডেন্সে একটা যুব উৎসব হতো, শুরু করেছিলেন ওনারা। তাতে তথাকথিতভাবে ইলেকট্রিকিউটেড হয়ে তথাকথিত 7 জন বড় নেতা মারা যেতে পারতেন সেদিনকে। আচ্ছা। তার কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর এই তৎকালীন সময়ের মন্ত্রী হয়ে গেছেন নেতা, জনগণের
জনগণকে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য এবং কোথাও কোথাও ভেঙে পড়ে যাচ্ছে, অনেকগুলো মঞ্চ তৈরি হয়েছে। তখন এরা কিন্তু সবাই জাস্ট পাঞ্জাবিটা খুলে ধুতিটা মালকোচা মেরে নেমে গিয়েছিলেন এবং মরে যেতে পারতেন। সুভাষ চক্রবর্তী মরে যেতে পারতেন, বুদ্ধদেব ভট্টাচার্য মরে যেতে পারতেন, শ্যামল চক্রবর্তী মরে যেতে পারতেন। ইনফ্যাক্ট ইলেকট্রিকিউটেড, মানে প্রাথমিক শুরুটা হয়েছিল, তারপর ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। এরকম ঘটনা আছে ওদের জীবন, এবং সেই কারণের জন্য এটা ওদের কাছে নতুন ঘটনা নয়। হ্যাঁ, কিন্তু তারপরে সেই পুলিশ অফিসার ওইখানে এসে বিরাট করে একটা স্যালিউট করে নিজেই বলছেন, স্যার মনে আছে আমি আপনাকে অ্যারেস্ট করতে গিয়েছিলাম। এটা বুধবাবুর রিয়াকশন, এ রাষ্ট্র হেসে ফেলে, ঠিক আছে ঠিক আছে যান। এছাড়া মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকলে তার যে সমস্ত পচা গলা ব্যবস্থা আছে, এলিমেন্টস আছে, কম্পোনেন্টস আছে, হ্যাঁ, এগুলোর মাঝখানে দাঁড়িয়ে ওই পাঁক থেকে মাথা তুলে বাঁচা খুব দুরূহ ব্যাপার। সেটা কিছু কিছু লোক পেরেছেন, বামফ্রন্টের অধিকাংশ নেতামন্ত্রী পেরেছেন। যে সুভাষ নস্কর এই আমফানের সময় ত্রাণ দেবো বলে গেছি, উনি আর একটা জায়গায় তখন বিয়ে করছিলেন। খানিকক্ষণ আমি ফোন করাতে উনি আমাকে বললেন, আপনি দাঁড়ান আমি এক্ষুনি আসছি। এলেন একটা অটো থেকে নামিয়ে ভাড়া দিয়ে। আমি হাসছিলাম, তাতে আমাকে পাশ থেকে বললেন, উনি এত বছর মন্ত্রী থেকেছেন, অধিকাংশ সময় ওর বাইকের পেছনে নয়তো সাইকেলে, খুব কম সময় দেখা গেছে উনি গাড়িতে করে ঘুরছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তাতে উনি বলেছিলেন, রাস্তাঘাটের যে হাল দেখেছেন না, ওই গাড়ি ধাক্কা মেরে তুলতে যতটা সময় লাগবে তার আগে আমি পৌঁছে যাবো, নৌকো টুকো করে পৌঁছে যাবো। জানেনই তো আমাদের এই জল 24 পরগনার কি অবস্থা। এরকম মানুষ থেকেছেন। এই যে অনেকে বুদ্ধদেব ভট্টাচার্য সততা টততা নিয়ে কথা বলে, আসলে তৎকালীন সময় সবাই এইরকম। শ্যামল চক্রবর্তী এটা কতটুকু ঘরে থাকতেন, একজন পরিবহন মন্ত্রী হিসেবে এতগুলো বছর কাটিয়েছেন। সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী কতটুকু একটা ঘরের মধ্যে থাকতেন উনি। ওই তো বেলেঘাটার একটা সরকারি আবাসন, যাদের পৈতৃক ঠিকই ইয়ে ছিল, যেমন অসীমবাবু হ্যাঁ, এত অন্য, কিন্তু কিন্তু কেউ বলতে পারবে তারা 1 ছটাক বাড়িয়েছে? প্রশ্নই ওঠে। অসীম দাশগুপ্তের একটা অন্য পাণ্ডিত্য, যাদের ছিল করেনি তা নয়। জেলার সমস্ত নেতারা না, সে তো কিছু সংখ্যা হাতে মাথা কাটতেন, দেখেছি তো। কিন্তু উল্টো দিকে যাদের আমি আমার যখন জ্ঞান হয় আর কি 67-68 থেকে, তাদেরকে আমি তাদের মধ্যে মানে হাতে গোনা কয়েকজনকে আমি পাল্টাতে দেখেছি। বাকি সবাই এই একই রকম থেকে গেছিলেন, আজও আছে। চন্দন সেনের কাছে আমার একেবারে শেষ প্রশ্ন। আমার ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম, এবং আপনার সঙ্গে কথা বলে অফ ক্যামেরা বা অন ক্যামেরা নিতেই হই। আমি ফ্ল্যাটার করছি না, আমি একদম সত্যিটা বলছি। আমার একেবারে শেষ প্রশ্ন, চন্দন সেন এই সময়ের একজন প্রতিবাদী মানুষ, একজন বিবেক স্বরূপ মানুষ হিসেবে, বিবেক স্বরূপ আমি কেন বলছি, কনসার্নেন্সের কথা আমি কেন আনলাম, এটা ফ্ল্যাটারিং কোনো নোটে আমি বলছি না, খুব সচেতনভাবে বলছি। আপনার দর্শকদের কাছে আপনাকে যে বিপুল অংশের মানুষ ভালোবাসেন বাংলা জুড়ে, পৃথিবী জুড়ে, তাদের কাছে এই সময় দাঁড়িয়ে চন্দন সেনের বক্তব্য দিয়ে আজকের এপিসোড শেষ করব। কি বার্তা মানুষকে? একটাই কথা, প্রচারে বিভ্রান্ত হবেন না। সবচেয়ে আগে শিখুন সবচেয়ে জরুরি রাজনৈতিক কাজ এবং নিজের প্রতিরক্ষার জন্য দরকার, সেটা হচ্ছে ফেক নিউজ চিনতে শেখা, ফেক নিউজ বার করা। তার যে প্রযুক্তিটা, ওটা একটা রাজনৈতিক কাজ। পৃথিবীর বহু জায়গায় কিন্তু এই প্রযুক্তির ব্যবহার করে
এই পেরু থেকে শুরু করে সর্বোচ্চ যা দেখছেন, ফিনল্যান্ড, সুইডেন থেকে শুরু করে এমনকি ফ্রান্স, আমার যে বন্ধু বান্ধব তারা বলছে এখন একটা অন্যতম বিষয় হচ্ছে যে কী করে ফেক নিউজ পাশের লোকটাকে বোঝান এইটা ফেক নিউজ, দেখো এইভাবে দেখতে হয় ফেক নিউজ, সেটা আগে বোঝার চেষ্টা করুন। 1, 2, প্রতিবাদের দিন শেষ হয়ে গেছে, এবার সরাসরি সংঘর্ষের সময়, তার জন্য প্রস্তুতি নেই। যে চূড়ান্ত সারা বিশ্ব জুড়ে যেভাবে অর্থনৈতিক বিপন্নতার মধ্যে আমরা ঢুকতে চলেছি, যুদ্ধগুলো বাড়া দেখেই প্রমাণ হয় সেটা, সেই সংঘর্ষের জন্য তৈরি হন, এইটুকুই। নিউজ দিয়ে শুরু হয়েছিল, নিউজ দিয়েই শেষ হলো। আজিজুল হক আপনাদের মধ্যে আছেন, আমি জানি আমার দর্শকদের মধ্যে প্রবলভাবেই আছেন। মেইন স্ট্রিম মিডিয়ার পর্দায় না থাকতে পারেন, না থাকাটা তার সাফল্য বলে আমি মনে করি। ভালো থাকুন, লড়াইয়ে থাকুন। চন্দন সেন সংঘর্ষের ডাক দিলেন।